আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দুই ফ্লেভারের স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি। প্রথমে আমি অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেকটা তৈরি করে দেখাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 ডিমের অরেঞ্জ স্পঞ্জ কেকের একটি রেসিপি। কেকটি কিভাবে একদম পারফেক্ট স্পঞ্জ করে তৈরি করবেন অনেকগুলো টিপস সহকারে রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি। কেকটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে রেডি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলের উপরে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা। অবশ্যই স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে ময়দাটা ব্যবহার করতে হবে, আর চেষ্টা করবেন অবশ্যই ভালো মানের ময়দাটা ব্যবহার করার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অনেকেই একসাথে বেকিং পাউডার এবং বেকিং সোডাটাও ব্যবহার করে থাকেন। বেকিং সোডাটা সাথে দিলে কেকটা উপর থেকে বেশি ফুলে যায় আর ফেটে যায়, তবে আমার মনে হয় স্পঞ্জ কেকে শুধু বেকিং পাউডারটা দিলেই ভালো হয়। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণ জর্দা রং আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এরপর সব শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে দিলে সবচেয়ে ভালো হয়। তবে আমি যেহেতু কেকের ব্যাটারটা তৈরি করার সময় উপকরণগুলো আবারও চেলে দিব, তার জন্য এখন একবারই চেলে নিয়েছি। এবার স্প্যাচুলাটা দিয়ে উপকরণগুলোকে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে বড় একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 3টা ডিম। যেহেতু আমি 3টা ডিমের অরেঞ্জ স্পঞ্জ কেক তৈরি করব, তাই এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই নরমাল তাপমাত্রার হতে হবে। ডিম যদি ফ্রিজে থাকে সেই ক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নরমাল তাপমাত্রায় এনে তারপর ব্যবহার করবেন। এরপর ডিমগুলোকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিব কিছুক্ষণের জন্য। ডিমের মধ্যে যখন এরকম কিছুটা ফেনা সৃষ্টি হবে, ওই পর্যায়ে এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা এবার অল্প অল্প করে দিয়ে ডিমটাকে বিট করে নিতে হবে। তো প্রথমেই যদি ডিমটাকে বিট না করে চিনি দেওয়া হয়, তাহলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দিতে পারে, তখন কিন্তু ডিমের ফোমটা তৈরি করতে অসুবিধা হবে। চিনিটা দিয়ে দেওয়ার পর আবারও লো স্পিডে বিট করে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি ডিমের কুসুম এবং সাদা অংশ একসাথে বিট করে নিচ্ছি। এভাবেও কিন্তু ডিমের ফোমটা তৈরি করে নেওয়া যায়। আবার চাইলে কুসুমটা আলাদা করে শুধু সাদা অংশটা বিট করেও ফোম তৈরি করে নেওয়া যায়। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন চিনিটা গলে গিয়েছে, আবারও বাকি চিনিটা দিয়ে দিব। তো এভাবে করে 2 থেকে 3 বারে কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন। আর সবসময় আপনারা চেষ্টা করবেন ডিমের ফোম তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমের ফোমটা তৈরি করতে খুবই সহজ হয় এবং খুব দ্রুতই তৈরি হয়ে যায়। তো এভাবে করে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি বিটার স্পিডটাকে একে দিয়ে বিট করে নিয়েছি। যখন চিনিটা গলে গিয়েছে তখন স্পিডটাকে বাড়িয়ে দিয়ে 2 দিয়ে বিট করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ডিমগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর বাটিটা প্রায় ভরে গিয়েছে। এই পর্যায়ে ডিমের ফোমটা তৈরি হয়েছে কিনা একটু চেক করে নিবেন। বিটারের কাঁটাটা দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করবেন, দেখবেন লেখাটা 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে ডেবে যাচ্ছে। তার মানে বুঝতে হবে ডিমের ফোমটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। স্পঞ্জ কেকে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয়, তবে তেলটা দিলে কেকটা খেতে একটু ময়েস্ট লাগে, ড্রাই লাগে না। এরপর এখানে অরেঞ্জ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশন। এরপর আবারও 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিটের স্পিডটাকে একে রেখে বিট করে নিতে হবে, শুধু তেল আর ইমালশনটা মিশে যাওয়া পর্যন্ত। এর বেশি আর বিট করা যাবে না, তাহলে কিন্তু ফোমটা আবারও ডেবে যেতে পারে। কেক তৈরির খুঁটিনাটি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে কেকটা তৈরি করতে আপনাদের অসুবিধা না হয়। তো সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিব সব শুকনো উপকরণগুলো আমি আবারও অল্প অল্প করে চালনিতে নিয়ে চেলে দিয়ে দিব। এতে করে ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে আর কোনো লাম্পস তৈরি হবে না। ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেলে এবার বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নিব। অনেকে এই মিশিয়ে নেওয়ার কাজটা হ্যান্ড উইক্স অথবা স্প্যাচুলা দিয়ে করে থাকেন, তবে যে যেটা দিয়েই করেন না কেন এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আস্তে আস্তে বিটারের কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের ফোমের সঙ্গে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। কাঁটাটাকে জোরে জোরে ঘোরানো যাবে না, এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কেকটাও কিন্তু ফুলবে না, স্পঞ্জ হবে না। তো আস্তে আস্তে বিটারের কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আমি প্রথম ধাপের ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে বাকি ময়দার মিশ্রণটাকেও আমি একইভাবে চেলে দিয়ে দিব। আবারও ময়দার মিশ্রণটাকে আলতো হাতে ডিমের ফোমের সঙ্গে মিশিয়ে নিব। আসলে কাজগুলো কিন্তু আমি একদমই আস্তে আস্তে করছি, শুধু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য একটু টেনে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু মিশ্রণটা একদমই রেডি হয়ে গিয়েছে। আর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এতক্ষণ মিশানোর পরও কিন্তু ডিমের ফোমটা একদমই চুপসে যায়নি। তো দেখতেই পাচ্ছেন স্প্যাচুলাটা দিয়েও একটু চেক করে দেখছি ময়দা বা কোনো কিছু নিচে পড়ে আছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কোনো কিছুরই কিন্তু লাম্পস নেই, সবকিছু একদম ভালোভাবে মিশে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এরই মাঝে কেকের ব্যাটারটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো মোল্ডে ঢেলে নিব। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের রাউন্ড শেপের মোল্ডের মধ্যে নিচের অংশটাতে তেল ব্রাশ করে নিচ্ছি। মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না, এতে করে কেকটা খুলে চুপসে যাবে। এবার কেকের ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিব।
সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর এবার মোলটাকে ধরে একটু ট্যাপ করে দিব। এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বের হয়ে যাবে। এবার একটা টুথপিক দিয়েও আমি কেকের ব্যাটারটাকে সমান করে দিচ্ছি। এতে করে কেকটা একদম সমানভাবে বেক হবে। এবার কেকটাকে আমি ওভেনে বেক করে নিব, তবে আপনারা কিন্তু চুলায়ও বেক করে নিতে পারেন। ওভেনটাকে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে তারপর 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এরপর কেকের মোলটাকে ওভেনের নিচের তাকে রেখে 170 ডিগ্রি তাপমাত্রায় 30 মিনিটের জন্য বেক করে নিব। এক এক ওভেনের তাপ কিন্তু এক এক রকম হয়, সেই অনুযায়ী আপনারা বেক করে নেবেন। 30 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে নামিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা একদমই হয়ে গিয়েছে। এরপর কেকটা যখন একদমই ঠান্ডা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি কেকটাকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। কেকের সাইডটাকে আমি একটা ব্রেড নাইফ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এতে করে কেকটা খুব সহজেই আনমোল্ড করা যাবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট ভাবে হয়েছে, আর অরেঞ্জ কেকের কালারটা যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু কালারটা এসেছে। আর কতটা স্পঞ্জ হয়েছে কেকটা, আর উপরটাও কিন্তু একদমই সমান ছিল। খুব সুন্দর একটা কেক বেস তৈরি হয়েছে। এবার কেকটাকে আমি 2 ভাগে স্লাইস করে কেটে নিচ্ছি। যদিও কেকটা আমি একদম সমান করে কাটতে পারি না, তারপরেও কিন্তু আজকের কেক কাটাটা একদমই সমান হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কেকের ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে, কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। মাশাআল্লাহ, রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের কেকটাও এরকম পারফেক্ট হবে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। এবার আমি আপনাদের সাথে 2 ডিমের পারফেক্ট একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি। যারা স্পঞ্জ কেকটা ঠিকঠাক মতো তৈরি করতে পারেন না, কেকটা ভালো করে ফুলে না, সফট হয় না, তারা চাইলে আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন। আমার রেসিপি ফলো করে প্রথম দেখাতেই আপনারা এরকম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। সবকিছু একদম পারফেক্ট ভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই কেক বেসটা তৈরি করে নিব। তার জন্য শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। তার জন্য একটা বাটিতে একটা চালনি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। স্পঞ্জ কেকে বেকিং সোডাটা দিতে হয় না। আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার ছাড়াও আমি কেকটা তৈরি করি, তারপরেও কিন্তু আমার কেকটা অনেক বেশি সফট হয়। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়েছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ময়দার মিশ্রণটা আরো একবার চেলে নিব। ময়দার মিশ্রণটা এবার সাইডে রেখে দিয়ে ডিমের ম্যারাংটা তৈরি করে নিব। তার জন্য বড় একটা মিক্সিং বলে 2টা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একদম লো স্পিডে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। 10 সেকেন্ডের মতো বিট করে নেওয়ার পর যখন ডিমের মধ্যে এরকম হালকা ফেনা ফেনা তৈরি হয়েছে ওই পর্যায়ে এখানে চিনি দিয়ে দিচ্ছি। আর আজকে কেকটা তৈরি করার জন্য আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটাকে কিন্তু একেবারে দেয়া যাবে না, 2বার 3বারে দিয়ে আমি চিনিটাকে বিট করে নিব। 2টা ডিমের স্পঞ্জ কেক তৈরি করার জন্য 1/3 কাপ থেকে 1/2 কাপ পর্যন্ত চিনি দেওয়া যায়। চিনির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে 1/2 কাপ পরিমাণও দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর একদম লো স্পিডেই কিন্তু বিট করে নিয়েছি, চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত। যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আবারও চিনি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3বারে চিনিটাকে অল্প অল্প করে দিচ্ছি আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে গিয়ে একদম ডিমের সাথে ভালো করে মিশে যাবে ওই পর্যায়ে বিটের স্পিডটাকে বাড়িয়ে ধুয়ে দিয়ে বিট করে নিব। আর আপনারা হয়তো খেয়াল করেছেন ডিমের কুসুম এবং সাদা অংশ আমি একসাথেই বিট করে নিচ্ছি। এভাবেও কিন্তু ডিমের ম্যারাংটা তৈরি করা যায়, আবার চাইলে কুসুমটাকে আলাদা করেও তৈরি করা যায়। আর ডিমের ম্যারাংটা তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন এই ধরনের ডিপ সাইজের বাটিগুলো নেওয়ার জন্য। এতে করে ডিমের ম্যারাংটা তৈরি করতেও সুবিধা হয় আর খুব দ্রুতই কিন্তু তৈরি হয়ে যায়। কথা বলতে বলতে ডিমের ফোমটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। আর এভাবে উপর থেকে দাগ কেটে চেক করে নেবেন। দাগটা যদি এরকম 3-4 সেকেন্ডের মতো স্থায়ী থেকে দেবে যায় তাহলে বুঝবেন ডিমের ফোমটা একদমই পারফেক্ট হয়েছে। কোনোভাবেই ওভারবিট করা যাবে না, তাহলে কিন্তু ডিমের ফোমটা আবারও ডেবে যাবে। আজকে আমি ভ্যানিলা ফ্লেভারে কেক তৈরি করছি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার বিটারটা দিয়ে ভ্যানিলা এসেন্সটাকে 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এর বেশি বিট করা যাবে না, শুধুমাত্র ভ্যানিলা এসেন্সটাকে মিশিয়ে নিলেই হবে। ডিমের ম্যারাংটা কিন্তু এখন একদমই রেডি। এবার শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব। আমি সব সময় শুকনো উপকরণগুলো এভাবে চেলেই দিই, এতে করে মিশাতে অনেক সুবিধা হয় আর ব্যাটারের মধ্যে কোনো লাম্পস তৈরি হয় না। আর ময়দার মিশ্রণটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, তাহলে মিশাতে অসুবিধা হবে। আমি 2বারে চেলে দিয়ে দিব। এবার মিশ্রণটা মিশিয়ে নিব। আমি বিটারের কাঁটাটা দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশানোর সময় কিন্তু কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন একদিক থেকে কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি। স্পঞ্জ কেকটা তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা মিশিয়ে নেওয়ার
সময় সবাই ভুল করে থাকেন, যার কারণে দেখা যায় কেকটা ফুলে না, চুপসে যায়, নানান রকম সমস্যা হয়। আমি কিভাবে কাজটা করছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে ময়দার মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে ময়দার মিশ্রণটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় ধাপের ময়দাটাও দিয়ে দিব, একইভাবে চেলে দিয়ে দিব। আর অনেকেই হয়তো খেয়াল করেছেন আমি ব্যাটারের মধ্যে তেল, বাটার, ঘি বা লিকুইড কোনো কিছুই দেইনি। স্পঞ্জ কেকে তেলটা দিলেও হয় আবার না দিলেও হয়, এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই। যদি তেলটা এখানে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ অথবা 2 টেবিল চামচ পরিমাণ তেল এখানে দিতে পারেন। আর যদি লিকুইড দুধ দিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো স্পঞ্জ কেকে যতটা পরিমাণ লিকুইড জিনিস অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। কখন দিতে পারবেন? যখন দেখবেন ব্যাটারটা একদম শক্ত হয়ে গিয়েছে, অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এখানে লিকুইড দুধ দেওয়া যাবে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে। আর স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু এরকমই হবে, এরকম ফোমি এবং থকথকে একটা ব্যাটার হবে। ব্যাটারটা কিন্তু একদমই স্মুথ হয়েছে, কোনো ধরনের কোনো লাম্পস নেই। এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। তার জন্য 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে এর নিচে আমি একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এরপর মোল্ডের নিচের অংশে তেল ব্রাশ করে নিয়েছি। কোনোভাবেই মোল্ডের চারপাশে তেল ব্রাশ করা যাবে না, তাহলে কিন্তু কেকটা বেক করার পর খুলে চুপসে যাবে। এরপর সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মোল্ডটা ধরে একটু ট্যাপ করে নিব, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে তাহলে বের হয়ে যাবে। ব্যাস, কেকটা বেক করার জন্য কিন্তু এখন একদমই রেডি। কেকটা ওভেনে বেক করব, তার জন্য একটা প্রিহিটেড ওভেনের নিচের তাকে রেখে কেকটাকে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। 25 মিনিটের মতো কেকটাকে আমি বেক করেছি। এরপর কেকটাকে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটাকে আমি আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা ব্রেড নাইফ দিয়ে কেকের সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, এতে করে কেকটা খুলতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সফট হয়েছে। এবার কেকটাকে আমি 2টা স্লাইস করে কেটে নিচ্ছি। আর কেকের ভিতরটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে কেকটা। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ এরকমই পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তো আশা করছি আমার কেক রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।